কথায় আছে না যে আইন কানুনে নাকি ফাঁক থাকে, এই বিলে কোনো ফাঁক নেই। কারণ এই বিলটাই বানানো হয়েছে যে এতদিন পর্যন্ত ব্রিটিশ আমল থেকে আমরা যে সমস্ত 4টে আইন কানুন যেটা ইলিগাল ফরেনার এবং ইমিগ্রেশনদেরকে নিয়ে ঘেঁষটে যাচ্ছি, দরকার নেই। ওয়ান সিঙ্গেল ডকুমেন্ট হবে যেখানে 6টা চ্যাপ্টার থাকবে, 35টা ক্লজ থাকবে, ডিটেলস থাকবে, কোনো ফাঁক থাকবে না। এটাই হচ্ছে সেই নতুন বিল যার নাম হচ্ছে ইমিগ্রেশন এন্ড ফরেনার বিল 2025। এখান থেকে একটা কমেন্ট করতে পারেন যে এটা তো দেশের হিতে, তো এতদিন পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার 75 বছরেও গভর্নমেন্ট কি করেছে? কংগ্রেস গভর্নমেন্ট কিচ্ছু করেনি, কারণ এগুলো বিরাট বড় কাজ যেটা অনেক আগে করা উচিত ছিল। আর যেটা অ্যাকশন আপনারা অলরেডি আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে নিতে দেখেছেন যে ইলিগাল ফরেনার বা ইমিগ্রেশনদের সঙ্গে কি বিহেভ করা হয়েছে, কোমরে দড়ি, পায়ে বেড়ি সমস্ত দিয়ে প্লেনে করে কষ্ট করে যে যে দেশে সেই দেশে ছুঁড়ে ফেলা হয়েছে। তার মানে এটা দেশের জন্য প্রবলেম। মমতা ব্যানার্জিও বলেছিলেন 2005 সালে। দেখুন, বাংলার একটা ইস্যু তুলতে গিয়েছিলাম যে ইস্যুটা বাংলায় মানুষকে খুব ভাবাচ্ছে। আগামী দিন বাংলার মানুষ বাংলায় থাকতে পারবে কিনা এই সন্দেহ দেখা দিয়ে অনুপ্রবেশ ইস্যুটাকে রাজ্যপাল পশ্চিমবাংলায় বলছে এটা টাইম বোমের মতো। হোম মিনিস্টার থেকে শুরু করে সব বলছে পশ্চিমবাংলা অনুপ্রবেশ এমনভাবে হয়ে গেছে যে বাংলার ছাত্র যৌবন বাংলার মানুষের বাঁচার জায়গা। দেখতে পেলেন, আজ সেই দিদি কিন্তু তাদেরই ভোটে বেছে, আজ সেই দিদি কিন্তু ভোট করাচ্ছে সুন্দরভাবে পশ্চিমবঙ্গে। বাকিটা আপনারা জানেন যে হঠাৎ করে কোথায় কোথায় থেকে কারা কারা যেন চলে আসে। সে বিষয়ে যাওয়ার আগে একটু ভালো করে ইনফরমেশনটা জেনে নি। ইনফরমেশন হচ্ছে যে ব্রিটিশ আমল থেকে চলে আসা আইন, দ্য পাসপোর্ট অ্যাক্ট 1920, দ্য রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট 1939, দ্য ফরেনার্স অ্যাক্ট 1946, দ্য ইমিগ্রেশন অ্যাক্ট 2000। দরকার নেই এত, কি দরকার? আমরা কেন ব্রিটিশের আইন কানুনের মধ্যে চলবো? আমাদের নিজেদের মেরিট আছে, আমরা নিজেরা এগোবো। সেই কারণে একটা সিঙ্গেল ডকুমেন্ট করা হয়েছে এবং যে বিলটি সম্ভবত নেক্সট যে বাজেট সেশন আসতে চলেছে এই সামনের, মানে সেকেন্ড সেশন যেটা স্টার্ট হবে সেখানেই 10 মার্চ পেশ করতে পারেন। এইবার ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর দিক থেকে, MH এর দিক থেকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার বিল 2025 অ্যান্ড ফরেনার্স বিল 2025। তো এই এনআরসি থেকেও বেশি করা কেন বলা হয়েছে, কি জন্য কিন্তু এতটাই কড়া নিয়ম এই এনআরসি থেকেও বেশি রয়েছে, সেটাই আমরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার বিল 2025 পরিষ্কারভাবে কিন্তু ইংলিশে লেখা রয়েছে। তো যারা বাংলাতে এই নিউজটা পড়তে চান তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। কি করতে হবে আপনাদের মোবাইল থেকে যে কোনো ব্রাউজারে আসবেন, গুগলে এসে নর্মালি সার্চ করবেন ইয়োবং। তো দেখুন এখানে আমরা ইয়োবং লিখে সার্চ করে দিলাম। সার্চ করতেই আপনাদের সামনে iobong.in এই যে আমাদের অফিসিয়াল চ্যানেলের পোর্টাল সেটা কিন্তু চলে আসবে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করতেই আপনারা দেখতে পাবেন হোমের মধ্যেই কিন্তু এই পোস্টটা রয়েছে। যদি এখানে না থাকে তাহলে আপনারা এই যে ট্রেন্ডিং খবর রয়েছে এখানে, বা আপনারা এই যে সার্চ বাটনে ক্লিক করে এখানে কিন্তু লিখতে পারেন যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার অ্যাক্ট, তাহলে কিন্তু চলে আসবে। তো আসার পরে আপনারা কি করবেন, এই পোস্টটাকে ওপেন করবেন। তো এখানে আমি ওপেনের উপরে ক্লিক করছি বা থাম্বনেলের উপরে ক্লিক করছি। করার পরে দেখতে পাচ্ছেন এখানে পোস্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আপনাদের সুবিধার্থে একটু জুম করে এখানে বিস্তারিত আমি বলে দিই যে কি কি কিন্তু বলা হয়েছে। তাছাড়া আপনারা যারা টাইমস অফ ইন্ডিয়া বা বড় বড় যে ইংলিশ পোর্টালগুলো রয়েছে বা নিউজ চ্যানেলগুলো রয়েছে যারা এগুলো ফলো করেন তারা হয়তো ইতিমধ্যে আপডেট পেয়ে গেছেন। তো যাই হোক, আমরা দেখি কি বলা হয়েছে। দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025। দেখুন এখানে অভিবাসন এবং বিদেশি বিল 2025 যেটি সংসদের বর্তমানে অধিবেশনে উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত প্রথমবারের মতো এই জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হিসাবে দেশে একজন বিদেশি নাগরিকের প্রবেশ বা থাকার জন্য যে প্রত্যাখ্যান করা হবে, বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে বিদেশির প্রবেশ বাধা দেওয়ার বিধানও কিন্তু থাকতে পারে। আমরা যদি দেখি ডিটেলসে কি বলা হয়েছে, দেখুন প্রস্তাবিত আইনটি ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্তকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে হবে বা করতে পারে। অর্থাৎ এখানে ইমিগ্রেশন যে অফিসার থাকবে তার সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বা বাধ্যতামূলক, সেটাই কিন্তু করা হতে পারে। এর আগেও বিদেশিদের প্রবেশ নিষেধ করা হয়েছিল, তবে ধারাটি কোনো আইন বা বিধিতে স্পষ্ট উল্লেখ করা হয়নি। আমরা যদি দেখি বিলটি ফরেনার্স অ্যাক্ট 1946 বাতিল এবং
প্রতিস্থাপন করবে। পাসপোর্ট যেটা রয়েছে আইন 1920 এবং রেজিস্ট্রেশনস অফ ফরেনার্স অ্যাক্ট 1939, তিনটি আইন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ঘিরে আনা হয়েছিল। অভিবাসন এখানে আইন 2000 যে রয়েছে সেটাকেও কিন্তু বাতিল বা রিপ্লেসড কিন্তু করা হবে। আমরা যদি দেখি 4টি আইনে ওভারল্যাপিং বিধান রয়েছে এবং আইনগুলিকে বাতিল করার এবং একটি নতুন ব্যাপক আইন প্রণয়নের প্রয়োজনীয়তা কিন্তু অনুভব হয়েছিল। ভিসা এবং রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা সহ ভারতের প্রবেশকারী বা প্রস্থানকারী ব্যক্তিদের পাসপোর্ট বা অন্যান্য নথির সাথে সম্পর্কিত আইনের ওভারল্যাপিং এড়াতে প্রস্তাবিত আইনটি প্রণয়ন করা হয়েছিল। আমরা যদি আরও বিস্তারিত দেখি, বিলটি ইমিগ্রেশন অফিসারের কার্যাবলীও সংজ্ঞায়িত করতে পারে। বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে এবং বিদেশিদের ভর্তি সংক্রান্ত চিকিৎসা প্রতিষ্ঠানের বাধ্যবাধকতাগুলি কিন্তু বিলের আওতায় থাকতে পারে। সম্ভবত এই বিলটি এই ধরনের ব্যক্তিদের উপর প্রমাণের বোঝার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে যে তারা বিদেশি নাগরিক নন। এবার যদি আমরা বিস্তারিত আরও দেখি, যদিও ইমিগ্রেশন ব্যুরো ইতিমধ্যেই বিদ্যমান, বিলটি পাস হওয়ার সাথে সাথে ইমিগ্রেশন অফিসার এবং ব্যুরো পর্যাপ্ত আইন সমর্থন পেতে পারে। আমরা যদি দেখি যে পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের জন্য আইনটি 5 বছরের কারাদণ্ড বা 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা বা উভয়ের প্রস্তাব করতে পারে। অর্থাৎ ধরুন পাসপোর্ট করে আপনি এসেছেন ভ্রমণ করতে বা নথি ছাড়া কিন্তু এসেছেন এবং সেটা যদি আপনি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার যে 5 বছরের কারাদণ্ড হতে পারে এবং সঙ্গে কিন্তু 5 লাখ টাকাও হতে পারে। আবার এমনও হতে পারে যে শুধুমাত্র আপনার 5 বছরের কারাদণ্ড হলো, 5 লাখ টাকার কিন্তু জরিমানা হলো না। কিন্তু আবার এমনও হতে পারে যে আপনার 5 বছরের কারাদণ্ডও হলো, আবার 5 লাখ টাকা জরিমানাও কিন্তু হলো, এটাও কিন্তু হতে পারে। দুটোই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে জাল বা জালিয়াতিভাবে প্রাপ্ত পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ব্যবহার করা বা বিতরণ করা শাস্তিকে আমন্ত্রণ জানাতে পারে, যেমন 2 বছরের কারাদণ্ড, যা 7 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থাৎ ধরুন জালভাবে বা জালিয়াতিভাবে পাসপোর্ট তৈরি করে আপনারা যদি ভ্রমণ করেন বা আসেন থেকে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কম করে 2 বছরের কারাদণ্ড এবং যেটা কিন্তু 7 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে এবং 1 লাখের কম জরিমানা যা 10 লাখ পর্যন্ত কিন্তু প্রসারিত হতে পারে, বিল দ্বারা প্রস্তাবিত হতে পারে। অর্থাৎ আপনার কিন্তু মিনিমাম 1 লাখ টাকার জরিমানা এবং আপনাদের কিন্তু এখানে 10 লাখ পর্যন্ত এই টাকা বাড়তে পারে। সেটা আপনি কি নিয়ম ভাঙছেন সেটার উপরে ভিত্তি করে কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে ভিসার মেয়াদ অতিক্রম করলে 3 বছরের কারাদণ্ড এবং 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অর্থাৎ অনেক এমন মানুষ রয়েছে যারা কিন্তু ভিসা করে ভারতে এসেছেন কিন্তু ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আর ভারত থেকে যাননি। এখানে কিন্তু দেখুন পরিষ্কার বলছে যে ভিসার মেয়াদ অতিক্রম করলে 3 বছরের কারাদণ্ড এবং 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বিলটি কেন্দ্রীয় সরকারকে ভারতের অভ্যন্তরে বিদেশি নাগরিকের প্রবেশ, প্রস্থান এবং চলাচল সীমিত বা নিয়ন্ত্রিত করার ক্ষমতা প্রদান করে। অর্থাৎ এই যে বিলটি রয়েছে এটি কিন্তু টোটালি কেন্দ্রীয় সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিন্তু এটাকে কন্ট্রোল করবে, কোনোভাবেই কিন্তু এখানে রাজ্য সরকারের ভূমিকা থাকবে না। ধরুন যারা ভিসা করে আসেন ঘুরতে বা ধরুন চিকিৎসা ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে আসেন এবং আসার পরে আর রিটার্ন যান না, সেক্ষেত্রে কিন্তু ফাইন রয়েছে বা কারাদণ্ড কিন্তু রয়েছে। যেমন পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের জন্য আইনটি 5 বছরের কারাদণ্ড বা 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বা দুটোই কিন্তু একসাথে হতে পারে। এবং জালিয়াতি যারা করেন বা জাল পাসপোর্ট দিয়ে যারা ভ্রমণ করেন বা কোনো কারণবশত আসেন, যে কোনো ক্ষেত্রে আসেন এবং সেক্ষেত্রে যদি আপনাদের ধরা হয় তাহলে 2 বছরের কারাদণ্ড এবং এই 2 বছরটা কিন্তু 7 বছর অবধি আপনার কারাদণ্ড হতে পারে এবং আরও কিন্তু 1 লাখের জরিমানা এবং সেটা কিন্তু 10 লাখ অবধি হতে পারে, 1 লাখও হতে পারে আবার 10 লাখও কিন্তু হতে পারে। এবং অনেক ব্যক্তি রয়েছে যাদের ভিসার মেয়াদ অতিক্রম করে 3 বছরের কারাদণ্ড কিন্তু হতে পারে। অর্থাৎ যারা ভিসা করে আসেন, ভিসা শেষ হয়ে বাড়ি যান না, সেক্ষেত্রে কিন্তু তাদের 3 বছরের জেল বা 3 লাখ টাকা কিন্তু জরিমানা হতে পারে। আর এই বিলটি সম্পূর্ণ কিন্তু ভারত সরকার, কেন্দ্রীয় সরকার কন্ট্রোল করবে, সেক্ষেত্রে রাজ্যের কিন্তু কোনো ভূমিকা থাকবে না।